আচ্ছা, আমরা শুরু করি। আমাদের ফিজিক্স 1 এর 3টা টপিক আছে, আমি গত ক্লাসে বলছিলাম। একটা হচ্ছে ওয়েভস এন্ড অসিলেশনস, হিট এন্ড থার্মোডাইনামিক্স, আর হচ্ছে অপটিক্স। তো এর মধ্যে মিড টার্মে আমাদের যে পার্টটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়েভ এন্ড অসিলেশনস। তো এই জন্য আমরা শুরু করতেছি হচ্ছে অসিলেশন দিয়ে। তো এইখানে আমরা মেইনলি সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশনটা আসলে করি। তো সেটা নিয়ে আমরা আসলে শুরু করতেছি। সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন বোঝার আগে আমাদের আসলে কিছু জিনিস সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে, যেমন হচ্ছে পিরিয়ডিক মোশন জিনিসটা কি বা পর্যায়ী গতি জিনিসটা কি। পর্যায় গতি জিনিসটা কি, যে ইফ আ বডি moves in such a way that it crosses a certain point from the same direction after a certain period of time. তোমরা এই যে ঘড়ির ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজে দেখতে পারো। যে ধরো ঘড়ির কাঁটা, এখানে মিনিটের কাঁটা আছে, ঘন্টার কাঁটা আছে, যে কোনো একটা কাঁটার কথা তুমি চিন্তা করে নাও। ধরে নে এই কাঁটার কথা আমি চিন্তা করতেছি, এটা হচ্ছে মিনিটের কাঁটা। এই কাঁটাটা, এই চার যে আছে, এই চার চার যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে কতক্ষণ পর পর অতিক্রম করে বলতো? 1 ঘন্টা পর পর। না, আমি যদি মিনিটে কিসের কাঁটার কথা চিন্তা করি, মিনিটের কাঁটাটা 1 ঘন্টা পর পর অতিক্রম করে, তাই তো? ওকে, তার মানে কি, জি এই স্যার। এইটাকে আমি যে একটা বডি চিন্তা করি, এই যে এই মিনিটের কাঁটাটাকে একটা বডিকে চিন্তা করি, তাহলে এটার ডিরেকশন বা এটার মুভমেন্ট হচ্ছে এরকম, যে এটা হচ্ছে এই চার নাম্বারটাকে কি করে 1 ঘন্টা পর পর একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, তাই না? অল টাইম কিন্তু ও এভাবেই চলে, জি স্যার। তাই না? একটা নির্দিষ্ট দিক থেকে অল টাইম সে অতিক্রম করে। তো এইরকম যদি কোনো কিছু গতি হয়, তাহলে সেই ধরনের গতিকে আমরা বলি পিরিয়ডিক মোশন। যেমন কি কি হতে পারে? ঘড়ির কাঁটার গতি, তারপর হচ্ছে পৃথিবীর গতি, সূর্যের চারদিকে স্যার ফ্যান। পৃথিবীর। ফ্যানের গতিটাও হতে পারে, কিন্তু তুমি যদি আবার একটা কাজ করো, যে ধরো ফ্যানের ভোল্টেজ যদি উঠানামা করে, তখন কিন্তু আবার ফ্যানের একটু কমে যায় না? হ্যাঁ স্যার, মানে স্পিড কমে যায়। কমে যায়। যদি সেম সেম ভোল্টেজে থাকে, তাহলে ফ্যানের গতিটাও হচ্ছে পিরিয়ডিক মোশন হবে। তারপর সকল প্ল্যানেট যে সূর্যের চারদিকে ঘুরতেছে, সকল প্ল্যানেটের হচ্ছে মোশন, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। ঠিক আছে? তো পর্যায় গতি হচ্ছে মানে এমন। ত্বরণ কি শূন্য থাকবে? হ্যাঁ, ত্বরণ শূন্য থাকবে, ত্বরণ শূন্য থাকবে। সো পর্যায় গতি হচ্ছে এমন একটা গতি, যদি কোনো একটা বস্তু কোন একটা পয়েন্টকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর যে গতি, সেই গতিকে বলা হয় পিরিয়ডিক মোশন। এবং একজন বলছে যে ত্বরণ অ্যাকচুয়ালি শূন্য থাকবে। হ্যাঁ, ঘটনা সত্যি, ত্বরণ আসলে শূন্য থাকবে। Okay? তা আমার মনে হয় পিরিয়ডিক মোশন নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এরপর হচ্ছে অসিলেশন বা স্পন্দন। এই জিনিসটা কেমন? এই জিনিসটা হচ্ছে এরকম, যে ইফ আ বডি মুভস ব্যাক এন্ড ফোর্থ রিপিটেডলি about a mean position, its motion is called oscillation or vibration. আমরা যে একটা সিম্পল পেন্ডুলামের কথা চিন্তা করি, একটা সিম্পল পেন্ডুলামে কি থাকে, একটা কি বলে ফিক্স জায়গাতে একটা একটা রশি দিয়ে একটা বল ঝুলানো থাকে, এবং সেই বলটা কি হয়, এপাশ ওপাশ দুলতে থাকে, তাই না? সেটাকে আমরা বলি সিম্পল পেন্ডুলাম। তো এরকম একটা সিম্পল পেন্ডুলামের কথা যদি চিন্তা করি, যে সিম্পল পেন্ডুলামে একটা বডি যদি রিপিটেডলি কোন একটা মিন পজিশনকে, সাম্য অবস্থাকে কেন্দ্র করে এপাশ ওপাশ দুলতে থাকে, তাহলে এই বস্তুর যে মোশন, সেই মোশনকে আমরা বলতে পারি অসিলেশন বা ভাইব্রেশন। এই যে এই বস্তুটা, এটা হচ্ছে তার মেইন পজিশন। সে একবার হচ্ছে এদিকে যায়, আবার এদিকে আসে, আবার এদিকে যায়, আবার এদিকে আসে, আবার এদিকে যায়, আবার এদিকে আসে। তো এরকম করে যদি একটা বস্তু রিপিটেডলি মুভ মুভস ব্যাক এন্ড ফোর্থ হয়, তাহলে এই যে মোশন, সেই মোশনটাকে বলা হয় অসিলেশন বা ভাইব্রেশন।
এখানে আরেকটা কথা বলা যায় যে এই বস্তু যখন এইভাবে অসিলেট করতেছে তখন তার যে অসিলেশনের যে সময়, সেই সময় অর্ধেক সময় সে মিন পজিশনের এক পাশে থাকে, বাকি অর্ধেক সময় মিন পজিশনের আরেকটা পাশে থাকে। এটা যদি তার মিন পজিশন হয়, অর্ধেক সময় সে বামে থাকে, বাকি অর্ধেক সময় সে ডানে থাকে। তো বলা হলো if the periodic motion of an object is such that ওই periodic motion এ অবজেক্টের মোশনটা যদি এমন হয় যে during half of its time period it stay in one direction, অর্ধেকটা সময় সে এক ডিরেকশনে স্টে করে, বাকি ডিউরিং দ্য রেস্ট হাফ ইন অপোজিট ডিরেকশন, মানে অর্ধেকটা সময় একদিকে স্টে করে, বাকি অর্ধেকটা সময় অন্যদিকে স্টে করে, তখন এই টাইপের যে মোশন সেই মোশনকে বলা হয় অসিলেশন বা ভাইব্রেশন। ঠিক আছে, এটা কিন্তু একটা স্প্রিং এর ক্ষেত্রেও সত্যি। এটা কার কার ক্ষেত্রে সত্যি? সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামের মোশন হচ্ছে এক ধরনের অসিলেশন বা ভাইব্রেশন। তারপর হচ্ছে ভাইব্রেশন অফ এ টিউনিং ফর্ক। টিউনিং ফর্ক চেনো তোমরা? দেখছো কখনো টিউনিং ফর্ক? না কখনো দেখো নাই? টিউনিং ফর্ক হচ্ছে স্যার বইয়ে দেখছি এই টাইপের একটা জিনিস, ওয়াই টাইপ। এই টাইপের একটা জিনিস। ধরো এখানে যদি আমি ধরো এটা যদি 256 হার্জের টিউনিং ফর্ক হয়, তাহলে আমি যদি এটাকে কোনো একটা লাঠি দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করি, তাহলে এখানে 256 হার্জের শব্দ তৈরি হয় এরকম। আচ্ছা, ভাইব্রেশন অফ এ টিউনিং ফর্ক, তারপর হচ্ছে মোশন অফ এ স্প্রিং, এগুলো সবগুলাই হচ্ছে অসিলেশন বা ভাইব্রেশনের এক্সাম্পল। এখন আমাকে কেউ একজন বলবা যে অসিলেশন আর ভাইব্রেশন এটা কি পিরিয়ডিক মোশন? আমরা সেকেন্ডে যেটা পড়লাম যে অসিলেশন বা ভাইব্রেশন এটা কি পিরিয়ডিক মোশন হবে? জি স্যার। আচ্ছা, পিরিয়ডিক মোশনের সংজ্ঞা কি ছিল? সংজ্ঞা ছিল এরকম যে যদি কোন একটা অবজেক্ট একটা নির্দিষ্ট পয়েন্টে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই বস্তুর যে মোশন সেটাকে আমরা বলতাম পিরিয়ডিক মোশন। আর অসিলেশনে পড়লাম যে কোন একটা অবজেক্ট যদি তার মেইন পজিশনের এপাশে ওপাশে কন্টিনিউয়াসলি কি করতে থাকে, মুভ করতে থাকে, তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে অসিলেশন বা ভাইব্রেশন। এখন আমাকে বলবা যে এই অসিলেশন বা ভাইব্রেশন এটা কি পিরিয়ডিক মোশন কিনা? জি স্যার, এটা একটা জায়গা থেকে বারবার অতিক্রম করে। হ্যাঁ, আমরা যদি চিন্তা করি যে এই মেইন পজিশনকে যদি চিন্তা করি, মেইন পজিশনটাকে আমরা যদি এটা, তাহলে এই অবজেক্টটা ধরলাম এখান থেকে সে যাত্রা শুরু করলো, এইটুক যাইতে তার লাগছে হচ্ছে 5 সেকেন্ড, এখান থেকে আবার সে এখানে ব্যাক করছে আরো 5 সেকেন্ড লাগছে, তার মানে কি হয়ে গেল? হয় নাই, কিন্তু বলা আছে কিন্তু সেম ডিরেকশনে কথা বলা আছে। এখান থেকে সে যখন উপরের দিকে যাচ্ছিল তখন তার ডিরেকশন ছিল এইদিকে, যখন সে ব্যাক করছে তখন ডিরেকশন কি অপোজিট দিকে না? সে আবার কোথায় যাবে? এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে সে আবার যখন ব্যাক করে এখানে আসবে তখন হচ্ছে একটা ফুল অসিলেশন কমপ্লিট হবে, তাই না? পুরো একটা স্পন্দন। হ্যাঁ, পুরো একটা স্পন্দন কমপ্লিট হবে। ঠিক আছে, এবং এইটা হয় সব সময় হচ্ছে সেই সেম টাইমে এই কাজটা কমপ্লিট হবে এবং সেম ডিরেকশনে হবে। তো আমরা বলতে পারি যে অসিলেশন এবং ভাইব্রেশন এটাও হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন বা পর্যায় গতি। ক্লিয়ার? কারো বাসা থেকে খুব শব্দ হচ্ছে। আচ্ছা, ফারহান ত্রিপলি 009, তুমি একটু বলো পিরিয়ডিক মোশন কি ভাইব্রেশন হতে পারে? মানে সব পিরিয়ডিক মোশন কি ভাইব্রেশন হতে পারে? স্যার আমি একটু পরে জয়েন করছি তো স্যার বুঝতে পারিনি। আচ্ছা, পরে জয়েন করছি।
ওকে, সরি হ্যাঁ ওকে, ইটস ওকে। এরপর হচ্ছে জুনায়েদ। জুনায়েদ, জুনায়েদ শুনতে পাচ্ছ? স্যার উনি মাইক্রোফোন প্রবলেম। ওকে, সামিয়া আলম। সামিয়া আলম নাই। আচ্ছা, সজল রানা। জি স্যার আছি। হ্যাঁ, আমাকে বলো যে মানে আমরা তো দেখলাম যে সব অসিলেশন হচ্ছে পিরিয়ডিক মোশন, কিন্তু সব পিরিয়ডিক মোশন কি অসিলেশন? জি স্যার হতে পারে, কারণ ঘড়ি তো একটা মানে একটাকে নির্দিষ্ট একটা কেন্দ্রকে কেন্দ্র মানে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে আপনার মানে এক একই সময়ে মানে বাকি অর্ধেক সময় ঠিক এইদিকে আসছে, আবার অন্য একটা বাকি অর্ধেক সময় আবার এদিকে ডান দিকে আসছে, তাহলে হতে পারে। কিন্তু ঘড়ির ক্ষেত্রে কি কোনো মেইন পজিশন আছে? স্যার ঘড়ির ক্ষেত্রে তো একটা মেন পজিশন আছে, সেটা হচ্ছে একটা ওই যে মাঝখানে যে একটা বিন্দু থাকে, সেই বিন্দুকে কেন্দ্র করে তো ঘড়ির কাঁটাগুলো চারদিকে ঘুরতে থাকে। না না, আর কেউ নিজে থেকে এখন কেউ বলো। ঘড়ির স্যার কাঁটায় আমার মনে হয় না স্যার। স্যার ঘড়ির কাঁটাটা হচ্ছে এই, নির্দিষ্ট কোনো যাত্রাপথে কোনো বিন্দু নেই, নির্দিষ্ট কোনো বিন্দু নেই। আর আর এটা হচ্ছে স্যার অসিলেশন না, ঘড়ির কাঁটা অসিলেশন না হচ্ছে কারণ এটা হাফ টাইম ফুল টাইম এটা একদিকে ঘুরে, কিন্তু অসিলেশন হচ্ছে হাফ টাইম একদিকে ঘুরবে এবং বাকি টাইম এর বিপরীত দিকে ঘুরবে। বিপরীত দিকে করবে, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। কিন্তু ঘড়ির কাঁটায় অনেক সময় এক ধরনের থাকে, সেটা হচ্ছে দোলক ঘড়ি বলে না? ইয়েস স্যার। ওই দোলক ঘড়ি যেগুলা, পেন্ডুলাম কি স্যার? পেন্ডুলাম। হ্যাঁ সেগুলোর মধ্যে কিন্তু আবার হবে, এক ধরনের আছে, কিন্তু জি স্যার। নর্মালি ঘড়ি হচ্ছে না। আচ্ছা, সো একটা জিনিস মনে রাখতে হবে যে সব অসিলেশনই হচ্ছে পিরিয়ডিক মোশন, বাট সব পিরিয়ডিক মোশন অসিলেশন না, ঠিক আছে? ওকে, তো আমরা এখন চলে যাব হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশন। স্যার হ্যাঁ বলো। স্যার অসিলেশনের ক্ষেত্রে তো আপনার মানে একটা বস্তু তো ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ দুই পাশে হইতাছে, কিন্তু পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে তো শুধু একটা ক্লকওয়াইজ অনুযায়ী হইতাছে না। হ্যাঁ হ্যাঁ তাই হচ্ছে। আচ্ছা। আচ্ছা স্যার বলো। স্যার অসিলেশনকে কি সম্পূর্ণ পর্যায়গতি বলা যাবে? কারণ ওইটার তো আংশিক পর্যায়গতি মনে হচ্ছে, কারণ অসিলেশন তো দুইবার মানে তার একটা গতিতের মধ্যে দুইটা পর্যায়গতি আছে এইরকম লাগতেছে স্যার। না না না, একটাই কিন্তু পর্যায়গতি, দুইটা না। জি স্যার। কারণ কি আমি তোমাকে দেখাচ্ছিলাম যে তোমার প্রথম যে পর্যায়গতি মনে হয় যে সে আবার ও ব্যাক করতেছে, সেটা কিন্তু পিরিয়ডিক মোশনের সংজ্ঞা অনুযায়ী সেখানে হবে না, কারণ সেম ডিরেকশন হইতে হবে, জি স্যার। ঠিক আছে? জি, তবুও কি স্যার অসিলেশন সম্পূর্ণ একটা পর্যায়গতি বলা যায়? হ্যাঁ হ্যাঁ, অসিলেশনকে একটা সম্পূর্ণ পর্যায়গতি বলা যায়। জি আচ্ছা স্যার। আচ্ছা, তো এখন আমরা একটা স্পেশাল টাইপ অফ মোশন পড়বো, সেটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশন, ঠিক আছে? এটা আসলে কেমন? এটা হচ্ছে এরকম যে যদি কোনো একটা জিনিসের অসিলেশন এমন হয় যে অসিলেটিং বডি এক ধরনের ফোর্স ফিল করে, if the oscillation is such that the oscillating body experiences a restoring force, এক ধরনের restoring force experience করে when যখন এটাকে ডিসপ্লেস করা হয় অরিজিনাল পজিশন থেকে, এবং this restoring force is proportional to the displacement, এবং এই restoring ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক। এইরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয়
সিম্পল হারমোনিক মোশন? স্যার এটা বুঝি নাই স্যার, আরেকবার বলে বলুন। আমি দেখাই। ধরো আমি যেখানে স্প্রিং আঁকার চেষ্টা করতেছি, যদি খুব সুন্দর হচ্ছে না। আচ্ছা দেখো, বলা হয়েছে যদি কোনো একটা, ধরো এখানে একটা অবজেক্ট আছে, একটা স্প্রিং আছে এখানে, হ্যাঁ, স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এই অবস্থায় থাকে। ওকে, স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এখানে থাকে। তো আমি স্প্রিং এ কি করলাম, একটা বল দিয়ে স্প্রিংটাকে টানলাম। আমি স্প্রিংকে যে বলে টানবো, স্প্রিং এর মধ্যে সমান পরিমাণ সেম বল তৈরি হবে, যে বলটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স। আচ্ছা একটা মিনিট। ওকে, তো স্প্রিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে স্প্রিং কে তুমি যদি কোনো একটা বল দিয়ে টানো বা কোনো একটা বল দিয়ে স্প্রিং এর উপর প্রেসার দাও, তুমি যে পরিমাণ বলে স্প্রিং কে কি করবা, সংকুচিত করার চেষ্টা করবা বা প্রসারিত করার চেষ্টা করবা, স্প্রিং এর মধ্যে তোমার ওই বলের অপোজিটে একটা বল তৈরি হবে। সেই বলটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। তো সিম্পল হারমোনিক মোশন হচ্ছে ওই ধরনের মোশন। বলা হচ্ছে কি, যে যদি কোনো একটা বস্তুর মোশন এরকম হয়, যে কেমন হবে, যে আমি যদি এই এই বস্তুটাকে কি করতে চাই, ডিসপ্লেস করতে চাই, যেখানে আছে অরিজিনালি সেখানে আছে, এখান থেকে এটাকে ডিসপ্লেস করে এখানে নিয়ে আসতে চাই, তাহলে এখানে এক ধরনের রেস্টোরিং ফোর্স তৈরি হবে। রেস্টোরিং ফোর্স তৈরি হবে স্প্রিং এর মধ্যে, এবং যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হবে সেই রেস্টোরিং ফোর্সটা হবে এইরকম: রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। রেস্টোরিং ফোর্স এফ ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের 1 নাম্বার কন্ডিশন। যে এমন একটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে এমন একটা মোশন যে মোশনে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়, এবং সেই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে কখন তৈরি হবে, যদি আমি সেই ওই অবজেক্টটাকে ডিসপ্লেস করতে চাই, অরিজিনাল পজিশন থেকে ডিসপ্লেস করতে চাই। দ্যাট মিন্স রেস্টোরিং ফোর্স তৈরি হবে তখনই যখন সেটাকে আমি একটু ডিসপ্লেস করতে চাইবো। এবং ব্যাপারটা হবে এরকম যে রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। রেস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে, আমার রেস্টোরিং ফোর্স তত বেশি হবে। এবং মজার একটা ব্যাপার হচ্ছে কি, দেখো আমি যদি ডিসপ্লেসমেন্ট করতে চাই হচ্ছে এই বরাবর, তাহলে যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হবে সেই রেস্টোরিং ফোর্সটা চাবে এটাকে আগের জায়গায় ফেরত নিয়ে আসতে। তাহলে রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একটা হচ্ছে অপোজিট, এই জন্য বলা হয় এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এইটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের প্রাইমারি একেবারে মেইন কন্ডিশন। স্যার এখানে এক্সট্রা কি যতটুকু বৃদ্ধি পাইছে ততটুকু নাকি? যতটুকু বৃদ্ধি পাইছে ততটুকু। জি। আচ্ছা একইভাবে তুমি যদি উল্টাটা চিন্তা করো, যে যখন এটা এইদিকে টান দিলা তখন সেটা এইদিকে চলে যেতে চাইবে, তো এটা যখন আবার অনেক বেশি ভেতরে চলে যায়, যে এই অবস্থায় চলে যায়, সংকুচিত হয়ে যায়, মানে ডিসপ্লেসমেন্টটা যখন এই বরাবর হয়, তখন আবার রেস্টোরিং ফোর্সটা কাজ করে উল্টা দিকে। মানে সব জায়গাতেই রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ঠিক আছে।
সো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে if the oscillation is such that the oscillating body experiences a restoring force when it is displaced from its equilibrium position, যখন আমরা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এটাকে ডিসপ্লেস করি তখন এর মধ্যে এক ধরনের রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়ী বল তৈরি হয়। This restoring force is proportional to the displacement. Then the motion is called simple harmonic motion বা simple harmonic oscillation. And the system is called simple harmonic oscillator. এটা কই হতে পারে? একটা স্প্রিং এর ক্ষেত্রে এই যে এই টাইপের মোশন তৈরি হতে পারে, স্প্রিং এর ক্ষেত্রে হতে পারে। তারপর হচ্ছে হ্যাঁ বলো। রাবার স্যার। মানে এই জিনিসটা আবার বলবো? না স্যার, রাবার। আচ্ছা রাবার, সরি হ্যাঁ, স্প্রিং এর ক্ষেত্রে হতে পারে, ও যেটা বললো রাবার, হ্যাঁ রাবারের ক্ষেত্রে এটা হবে, হ্যাঁ রাবারের ক্ষেত্রে এটা হতে পারে। ফ্লোটিং সিলিন্ডারের ক্ষেত্রে যেটা হতে পারে, যেটা নরমালি বিভিন্ন ওই ইসে ইউজ করা হয়, হিট ইঞ্জিন গুলাতে ইউজ করা হয়। তারপরে বাচ্চারা প্লেগ্রাউন্ডে একটা দিয়ে খেলে না, দোলনার মতো খেলে না, দোলনা জি স্যার। হ্যাঁ সেটার মধ্যে সিম্পল হারমোনিক মোশন হবে। সিম্পল পেন্ডুলাম, সেখানেও হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন হতে পারে। তারপরে কোন একটা ওয়্যারে, যে ওয়্যার দিয়ে হচ্ছে এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেইখানেও ইলেকট্রন যে ফ্লো করে সেটা হচ্ছে এক ধরনের সিম্পল হারমোনিক মোশনের মতো। সো আমরা দেখতে পাচ্ছি f is proportional to -x। তো এখান থেকে আমি যদি প্রপোর্শনাল চিহ্নটা সরাইয়া দেই তাহলে কি আসবে, f সমান সমান -kx, যেখানে k হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট একটা ধ্রুবক। এই k এর হচ্ছে একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, এই k এর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, হ্যাঁ, যেটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট k জিনিসটা আসলে কি কি মিন করে দেখো। সমান পরিমাণ কে কে ধরলাম আমরা 100, মানে 100 নিউটন পার মিটার। তো সমান পরিমাণ কে দুইটা স্প্রিং এ আমরা দিলাম, সমান পরিমাণ কে মানে হ্যাঁ ধরো দুইটা স্প্রিং আছে, দুইটা স্প্রিং এর ক্ষেত্রে কে এর মান হচ্ছে সমান, এবং সেক্ষেত্রে দেখবা তোমার সবকিছু সমান হচ্ছে। মানে তুমি যদি সেখানে ফোর্স বেশি দাও, ধরো এ আছে একটা স্প্রিং আর হচ্ছে বি একটা স্প্রিং, এ বি দুইটা স্প্রিং। এই স্প্রিং এর মধ্যে তুমি ডিসপ্লেসমেন্ট করলা হচ্ছে 10 সেন্টিমিটার, বি স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট করলা তুমি 10 সেন্টিমিটার। ওকে, তো এইরকম যদি তুমি করো তার মানে x সমান সমান তুমি যেটা করছো f বাই কে। এখন a এর ক্ষেত্রে k এর মান হচ্ছে অনেক বেশি আর b এর ক্ষেত্রে k এর মান হচ্ছে অনেক কম, ঠিক আছে? a এর ক্ষেত্রে k এর মান বেশি আর b এর ক্ষেত্রে k এর মান কম। এখন আমাকে বলো তাহলে ফোর্স কোন ক্ষেত্রে বেশি হবে আর কোন ক্ষেত্রে কম হবে? এর ক্ষেত্রে বেশি হবে। এর ক্ষেত্রে অনেক বেশি হবে না? স্যার কে কি স্যার ম্যাটেরিয়াল স্টেবিলিটি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, কে হচ্ছে স্প্রিং এর ম্যাটেরিয়াল অ্যাবিলিটি, ঠিক আছে? যেমন ধরো স্প্রিং, বিভিন্ন টাইপের স্প্রিং আছে না, ধরো স্টাপলারে এক ধরনের স্প্রিং আছে, সেগুলো কিন্তু অনেক নরম সফট। হ্যাঁ স্যার। আবার কিছু কিছু স্প্রিং আছে না অনেক শক্ত, চাপ দিল নামানো যায় না, যেমন ধরো বাইকের স্প্রিং, বাইকের সামনে এক ধরনের স্প্রিং থাকে না। আচ্ছা, তো কোন একটা জিনিসের কে বেশি মানে কি ওই জিনিসটা হচ্ছে অনেক বেশি স্ট্রং, জি স্যার। ঠিক আছে? কোন জিনিসের মানে কে বেশি হওয়া মানে কি সেটাকে তোমার ডিসপ্লেসমেন্ট করতে অনেক বেশি ফোর্স লাগে। স্যার কে দ্বারা কে মিন করছে এখানে? কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। ওকে স্যার। ঠিক আছে, এটা হচ্ছে যে কোন একটা ম্যাটেরিয়ালের হচ্ছে প্রপার্টি, এটা পুরোপুরি হচ্ছে একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি। এটা ডিপেন্ড করবে ওই ম্যাটেরিয়ালটা কোন পদার্থ দ্বারা তৈরি, তার উপর ডিপেন্ড করবে কে এর মান।
ঠিক আছে। সো অনেক সময় কে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমাকে জিজ্ঞেস করা হয়। তো কে কে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি জিজ্ঞেস করা হয় তখন তুমি বলবা কে হচ্ছে কে এটাকে স্প্রিং কনস্ট্যান্ট বলা হয়, এটা হচ্ছে কোন একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি হিসেবে থাকে। কে এর মান যদি অনেক বেশি হয় তাহলে সেটা অনেক বেশি স্ট্রং বা সেটাকে ডিসপ্লেসমেন্ট করতে অনেক বেশি ফোর্সের দরকার হবে। আর কে এর মান যদি অল্প হয় বা খুবই কম হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে যে সেখানে করতে খুব কম ফোর্সের দরকার হবে। তাহলে স্যার এটা বোঝা যাচ্ছে যে টোটালি কে এর উপর ডিপেন্ড করে, কে এর মানের উপরে, কে এর মানের যে উপর। এটা কতটা স্ট্রং। So, for any simple harmonic oscillator, when the system is displaced from its equilibrium position, a restoring force which resembles Hooke's law tends to restore the system to equilibrium. Simple harmonic motion is a special case of periodic motion. দেখছো, simple harmonic motion হচ্ছে periodic motion এর একটা স্পেশাল কেস। আরেকটা জিনিস হচ্ছে এই সিম্পল হারমোনিক মোশনে আমরা যা পড়লাম হুকের সূত্রের মতো না ব্যাপারটা। হুকস লটা মনে আছে? হুকস লতে বলা হয় যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, মানে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন কি? যে কোনো একটা জিনিসকে তুমি ধরো কোনো একটা বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার ফলে সেখানে কতটুকু সরণ হইলো বা ওই বস্তুর বিকৃতি কতটুকু হইলো, আগে কতটুকু দৈর্ঘ্য ছিল এখন কতটুকু দৈর্ঘ্য বাড়ছে বা দৈর্ঘ্য কমছে, সেটাকে বলা হয় বিকৃতি। তো বলা হয় পীড়ন বিকৃতির সমানুপাতিক, মানে পীড়ন হচ্ছে এক ধরনের ফোর্স, সেটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক মানে এক্স এর সমানুপাতিক। তো এই সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট আর হুকস ল এর কনসেপ্ট হচ্ছে প্রায় সেম, এবং সিম্পল হারমোনিক মোশন হচ্ছে পিরিয়ডিক মোশনের একটা স্পেশাল কেস। এখন বলো, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। সামির, কবির, না তানজিম? আচ্ছা, আকলিমা আক্তার, জি স্যার। কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার হ্যাঁ, ইব্রাহিম তানবীর, নো স্যার। হ্যাঁ বলো। স্যার মেবি পীড়ন নয়তো বিকৃতি যে কোনো একটা মানে একক নেই, তো সেটা কি জন্য নেই স্যার? পীড়ন বা বিকৃতি কোনো একটার একক নেই, সেটা নেই কেন? পীড়নের তো একক আছে, সেটা হচ্ছে তুমি পীড়ন হচ্ছে তোমার একক ক্ষেত্রফলের মধ্যে তুমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলা, সেটা হচ্ছে তোমার পীড়ন। আর বিকৃতি যে জিনিসটা সেটা হচ্ছে এইরকম যে ধরো কোন একটা জিনিসের দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, সেটাকে তুমি পীড়ন দেওয়ার কারণে সেটা বেড়ে হয়ে গেল তোমার 12 সেন্টিমিটার, তাহলে এটার মানে হইলো কতটুকু ডিসপ্লেসমেন্ট, মানে এটার বিকৃতি কতটুকু হইলো 2 সেন্টিমিটার। এখন বিকৃতি বের করা হয় এরকম যে তোমার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে বা দৈর্ঘ্য হ্রাস পাইছে ডিভাইডেড বাই তোমার অরিজিনাল দৈর্ঘ্য কতটুকু ছিল। তাহলে উপরেও তোমার হচ্ছে সেন্টিমিটার, নিচেও তোমার সেন্টিমিটার, তাই না? জি স্যার। তাহলে সেটা কি কোনো একক থাকবে? না। এই জন্য হচ্ছে একক থাকে না। থ্যাংক ইউ স্যার। তাহলে কিভাবে বলা হবে যে কতটুকু বাড়ছে, কত সেন্টিমিটার বাড়ছে বা কমছে? এইটা বলা হয় যে ধরো এটা হচ্ছে দুইটা রাশির অনুপাত, এই জন্য এটা কোনো একক নাই। ধরো বলা হয় যে কোনো বস্তু আহ, মানে কোনো বস্তু বিকৃতি হয়েছে আগের বিকৃতি 2% বা আগের লেন্থের হচ্ছে 5%, এরকম করে বলা হয়। স্যার এখানে পার্সেন্টেজটা বলা লাগবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা
এই ব্যাপারটা তো একটু ক্লিয়ার হইলাম। এখন আমরা দেখব যে কেমন সিম্পল হার্মোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। তো তার আগে তোমাদেরকে একটু তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, তোমাদের কাছে ফিজিক্স কেমন লাগে আমাকে একটু বলো তো। ভালো লাগে না খারাপ লাগে, কঠিন লাগে না সহজ লাগে? স্যার কঠিন লাগে একটু। হ্যাঁ, কঠিন লাগে আমার কাছে। কঠিন লাগে। আচ্ছা, কঠিনের দিকে ভূত বেশি। আর স্যার পড়লে তো সহজই হয়। আচ্ছা, মানে এখন পর্যন্ত যতটুকু পড়াইছি যাদের কঠিন লাগে, যাদের সহজ লাগে তাদের তো খুবই ভালো। এখন পর্যন্ত যাদের কাছে যাদেরকে পড়াইলাম এখন পর্যন্ত কঠিন লাগছে? স্যার না বাংলাতে স্যার, যদি একটু লাস্ট টপিকটা একটু কঠিন লাগছে, উপরের দুইটা টপিকটা একটু ইজি লাগছে আর কি। আচ্ছা, লাস্টেরটা একটু কঠিন আর উপরে লাস্টেরটা একটু কঠিন। হ্যাঁ, স্যার বাংলাতে যদি একটু মানে বলে দেওয়া হতো তাহলে মেবি আরো ইজি হতো। আচ্ছা, আমাকে একটু জিজ্ঞেস করবা, হ্যাঁ? মানে আমরা পড়াইতে পড়াইতে অভ্যস্ত, তো তো অনেক সময় দেখা যায় যে কোনো জিনিসে বাংলা হয়তো তোমাদের বলা উচিত কিন্তু আমি বলে ফেলি না, ঠিক আছে না? মানে হয়তো ওকে স্যার। অভ্যাসের কারণে হয়। তো তোমাদের যদি কোনো বাংলাতে ইনস্ট্যান্ট প্রবলেম হয়, আমি কিছু কিছু বাংলা কিন্তু বলার চেষ্টা করতেছি। আর তারপরে যদি কোনো একটা মিস করে যায় আমাকে বলবা যে স্যার এটা কি বলেন। ক্লাসে অ্যাকচুয়ালি ওরকম ভয় বা লজ্জা পাওয়ার কিছু নাই, হ্যাঁ? আমরা এখানে সবাই শিখতে আসছি, পড়তে আসছি। আমি বাঘ ভাল্লুক অমন কিছু না, আমি তোমাদের মতো একজন মানুষ, ঠিক আছে? আর আমি স্টুডেন্টদের সাথে খুবই ফ্রেন্ডলি বিহেভ করতে পছন্দ করি, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমরা ক্লাসে আসলে কিছু শিখতে পারলা না, তাইলে আসলে কিন্তু আমার পড়াও কোনো লাভ নেই। তো তোমরা আমাকে ফিডব্যাক দিবা যে স্যার এটা এভাবে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, তো আমি কি করব? আর তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে যেটা, সেটা হচ্ছে ফিজিক্সকে ভয় পাও না, হ্যাঁ? অন্তত আমি যে ফিজিক্সটা পড়াবো এই ফিজিক্সটাকে ভয় পাও না। ভয় না পেয়ে পড়ার চেষ্টা করবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে। যদি মুখস্থ করার চেষ্টা করো আমার মনে হয় মানে ফিজিক্সকে রাখতে পারবে না তোমার কাছে। কিন্তু তুমি যদি এরকম করো যে বোঝার চেষ্টা করো, একবার না বুঝলে 5 বার জিজ্ঞেস করো, তাহলেও ফিজিক্সটাকে তুমি রাখতে পারবে কাছে। স্যার অর্থ না জেনে পড়া তো বোঝা যাচ্ছে না স্যার, অর্থগুলো একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, মানে আমি কিন্তু ম্যাক্সিমাম জিনিসের অর্থই বলে দিছি, যে একটা হয়তো মিস করে ফেলছি। তা আমাকে একটু বলো তো কোনটা কোনটা জানলে তোমাদের সুবিধা হইতো এখন পর্যন্ত। স্যার লাস্টের টপিকটা যদি আবার রিপিট করতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে, ধরো কোন একটা স্প্রিং, আমি উদাহরণ দিয়ে বলি, ওকে। কোন একটা স্প্রিং যেখানে আছে, মানে এই অবস্থায় আছে, তাই না? স্প্রিং স্বাভাবিক অবস্থায় এরকম থাকে। এই স্প্রিংটাকে আমি টানলাম, টেনে বড় করতে চাচ্ছি। যখন এই স্প্রিংটাকে টেনে বড় করতে চাইবো তখন যে জিনিসটা হয়, এই স্প্রিংকে আমি টান দিতেছি, তখন তোমরা নিজেরাও জানো স্প্রিংকে যদি টানো তখন কি স্প্রিং আগের জায়গায় ফেরত যেতে চায় না? চাই। জি স্যার। এই যে আগের জায়গায় যেহেতু ফেরত যেতে চাই, তার মানে স্প্রিং এর মধ্যে এক ধরনের বল তৈরি হয়েছে, তাই তো? জি স্যার। নয়তো আর ফেরত যেতে চাইতো না। স্প্রিং এর মধ্যে যে বলটা তৈরি হইলো সেই বলটার নাম বলা হয় কি রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল, ঠিক আছে? স্প্রিং এর মধ্যে যে বলটা তৈরি হচ্ছে, যেটা বলটা দিয়ে স্প্রিং আগের জায়গায় যাবে, সেটার নাম বলা হয় কি প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। স্ট্রং। এখন তোমাকে একটা জিনিস বলি, রেস্টোরিং ফোর্স মানে কি, যে ওই জিনিসটা রিস্টোর হতে চাইতেছে, মানে আগের জায়গায় ফেরত যেতে চাইতেছে, মানে এই যে এইটা রিস্টোর মানে আগের জায়গায় চলে যেতে চাইতেছে। তো এটাকে যদি আমরা নাউন করি তাহলে কি হয়ে যাবে? রিস্টোরিং, তাই না? ব্যাপারটা হচ্ছে তাই। তো এখন কাহিনী হচ্ছে যেটা, এটা যেহেতু আগের জায়গায় ফেরত যাইতে চাই, এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে। ধরো তুমি যদি এটাকে অল্প টানো তাহলে ফোর্স অল্প হবে না? মানে একটু টানলা তাহলে একটু চাইবে, কিন্তু তুমি যদি অনেক বেশি টানো তখন কি হবে? তখন আরো বেশি আরো স্টোরিং বেশি চাইবে। তৈরি হবে। তার মানে কি, আমি যত বেশি এটাকে সরাইতে চাইবো, যে আমি যে সরাইতে চাই মানে যেখানে আছে সেখান থেকে সরাইয়া আরেক জায়গায় নিতে চাই, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে? সো এই যে ডিসপ্লেসমেন্ট বা সরণ যত বেশি হবে এই ফোর্সটা তত বেশি হবে না? হবে। জি স্যার। এখানে আসলে সেটাই বলছে, যে এই মোশনটা হচ্ছে এইরকমই, যে এই ফোর্সটা এই এক্স এর মান, এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টের মান বা সরণের মান যত বেশি হবে, এই যে ফোর্স যেটা তৈরি হচ্ছে সেই ফোর্স তত রিস্টোরিং ফোর্সটা তত বেশি হবে। বেশি হবে। হ্যাঁ,
তো অনেক সময় কি করা যায়, প্রপোর্শনাল চিহ্ন যেটা আছে সেটাকে উঠায়ে সেখানে একটা কনস্ট্যান্ট দেওয়া যায়। সেই কনস্ট্যান্টকে আমরা দিছি কে, যে কে এর নাম বলছি, কে হচ্ছে একটা স্প্রিং কনস্ট্যান্ট, কে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। স্যার বলো। স্যার এখানে এক্স এর মান নেগেটিভ কেন? এটা এক্স এর মান কেন নেগেটিভ হয় সেটা একটু দেখো। ধরো তুমি স্প্রিংটাকে এই ডান দিক বরাবর টানতেছো, হ্যাঁ এই দিক বরাবর টানতেছো, স্প্রিংটা জি কোন জি দিকে যেতে চাইবে? পিছনের মানে দিকে যেতে চাবে। এদিকে যাইতে হবে আর কি। ধরো আমি এই দিকে টানতেছি, স্প্রিংটা কি এই দিকে আসতে চাইবে? না বিপরীত না দিকে। স্যার, বিপরীত পিছনের দিকে, দিকে। হ্যাঁ বিপরীত পিছনের দিকে। দিকে তাইলে মেইনলি এক্স তারা আর আদি অবস্থানে ফিরে যেতে চাইবে স্যার। এক্স আর এফ এই দুটার ডিরেকশন কি এক? না স্যার না স্যার, ডিরেকশন কিন্তু অপোজিট। আবার তুমি যদি চিন্তা করো যে স্প্রিংটাকে আমি ভেতরের দিকে চাপ দিলাম, তখন স্প্রিংটা কি ভেতরে যাইতে চাইবে না বাইরে আসতে চাইবে? বাইরে সামনের দিকে বাইরে আসতে দিতে পারে। সামনের দিকে আসতে চাইবে। তার মানে কি ডিরেকশন নেগেটিভ না? জি স্যার। জি স্যার। আর আচ্ছা কি স্যার, কে তো কনস্ট্যান্ট না, কে কনস্ট্যান্ট? স্প্রিং তো কনস্ট্যান্ট। কে এর মানটা কি, কত? কে এর মানটা ডিপেন্ড করবে তোমার এই যে এই দুইটা জিনিসের উপর, যে কে সমান সমান কি হবে, এফ বাই এক্স। তুমি কতটুকু ফোর্স দিছো আর কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই দুটাকে ভাগ করলেই কে এর মান পাওয়া যাবে। ঠিক আছে, কোন একটা স্প্রিং এর ক্ষেত্রে 10 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্টের জন্য তুমি হচ্ছে 100 নিউটন তোমার ফোর্স দেওয়া লাগছে, তার মানে বুঝতে হবে যে এই স্প্রিং এর কে এর মান হচ্ছে 100 ডিভাইডেড বাই 10 মানে 10। স্যার মাইনাস হবে না তখন? আচ্ছা, মাইনাস এখানে যে জিনিসটা মিন করতেছে, এটা মিন করতেছে যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, এখন সরণ আর হচ্ছে বল, এই দুটো হচ্ছে একটা অপোজিট। ঠিক আছে, এই জিনিসটা মিন করে। আর এছাড়া জাস্ট এটা শুধু দিক 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 নির্দেশের জন্য ইউজ করা হয়, অন্য কোনো কাজে এটা ইউজ করা লাগবে না। শুধু আমরা যেন এখান থেকে বুঝতে পারি যে সরণ আর হচ্ছে বল এই দুইটা একটা একটা অপোজিট, এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে মাইনাস চিহ্নটা ইউজ করা হচ্ছে। ওকে স্যার। আর কারো কোনো কনফিউশন? না স্যার। না স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার অনেক টাইমে দেখা যায় স্যার, আমরা অনেক ছোট ছোট স্প্রিং গুলা থাকে না, ওগুলা যদি আমরা একটু জোরে টান দিই তাহলে আর স্যার আপনি যে বললেন স্যার পিছনের দিকে মুভ মানে রিস্ট্রিং হয়ে পিছনের দিকে মুভ করবে, অমন হয় না, লম্বাই হয়ে থাকে তখন। আচ্ছা, এক্ষেত্রে যেটা হয় যে ধরো সবকিছুরই তো একটা আছে, মানে সীমা আছে না? স্থিতিস্থাপকতা। হ্যাঁ, স্প্রিং এর ক্ষেত্রে একটা একটা জিনিস বলে স্থিতিস্থাপক সীমা বলা হয় বা ইলাস্টিক লিমিট বলা হয়। তো তুমি ওইটাকে যদি এত জোরে টান দেওয়া হয় যে ওটা ইলাস্টিক লিমিটটা নষ্ট হয়ে যায়, তখন ওই জি স্যার। স্প্রিংটা কাজ করে না। নষ্ট স্যার। হ্যাঁ, ওই স্প্রিং এর ক্ষেত্রে কে এর মানটাও হচ্ছে অনেক কম থাকে। কম থাকে, পাশাপাশি ওই স্প্রিং এর হচ্ছে মানে ফোর্সটা বেশি দেওয়া হয়েছে। স্থিতিস্থাপকতা যেটা জিনিসটা বা ইলাস্টিসিটি যে জিনিসটা, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যায়। স্যার যে হোন্ডা বাইকের যে সামনের চাকাতে একটা বড় একটা স্প্রিং দেয়া থাকে। হ্যাঁ হ্যাঁ বলো। ওটা স্যার মানে একদম আর কি মানে সেম সাইডে থাকে, মানে উঠানোর মতো করে না। ওইটাও কিন্তু তোমার সেম সাইড না, দুইটাই হয়। তোমার যদি যখন প্রেসার দিতে হয় ওটা কিন্তু নিচে নেমে যায়, উপর থেকে যখন নিচে নামে ওটা নিচে নেমে যায় না স্প্রিংটা? জি স্যার, ব্রেক করলে নিচে নামে যায়। হ্যাঁ, ব্রেক করলে নিচে নেমে যায়, এরকম কিন্তু হয়। তো সব জিনিসেরই একটা লিমিট থাকে, এটাকে এই ইলাস্টিসিটি টাইপ বস্তুর ক্ষেত্রে বলা হয় ইলাস্টিক লিমিট। ওই লিমিটের মধ্যে থেকে যদি আমি কাজ করি তাহলে ওইটা আগের অবস্থায় ফেরত আসবে, আর যদি না করি তাহলে সেটা আর আগের অবস্থায় ফেরত আসবে না। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা স্প্রিং টান দেওয়ার সময় যে দূরত্বটা অতিক্রম করে, আবার ফেরার সময় কি একই দূরত্ব অতিক্রম করে নাকি একটু কম বেশি? না, এটা সেম হবে। ওই যে আমরা যেটা বললাম যে অসিলেশন জিনিসটাই হচ্ছে এরকম যে তুমি ই করলা যখন কি বলে সেটা তার মেইন পজিশনের অর্ধেক সময় এক পাশে থাকবে, বাকি অর্ধেক সময় আরেক পাশে থাকবে।
এম দূরত্ব অতিক্রম করবে দুনো পাশে না স্যার? হ্যাঁ হ্যাঁ। Yes, sir. Thank you. আচ্ছা, এখন আমরা কিছু স্প্রিং সিম্পল হারমোনিক মোশনে কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়ব, এবং আমি শিওর যে আজকে আমরা ক্যারেক্টারিস্টিক এমন ভাবে পড়বো এটা কারোর মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, আমাকে বলো যে সিম্পল হারমোনিক মোশন এটা কি পিরিয়ডিক মোশন? জি জি, পর্যায়বৃত্ত জি স্যার। পর্যায়বৃত্ত মানে সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক মোশনের বাংলা হচ্ছে কি সরল সন্দিত স্পন্দন। সরল সন্দিত স্পন্দন কি এক ধরনের পর্যায়গতি, তাই না? আচ্ছা, পর্যায়গতি হয়, সরল সন্দিত স্পন্দন যদি পর্যায়গতি হয় তাহলে তো আমরা বলতেই পারি যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে পিরিয়ডিক। আচ্ছা, তো এটা যদি আমরা বলে দিই, আচ্ছা গেল, এটা খুব সুন্দর মতো বলে দিলাম। আচ্ছা, তারপর কি বললাম যে এট পার্টিকুলার টাইম ইন্টারভাল, তারপরে আমরা কি বলতেছি যে এট পার্টিকুলার টাইম ইন্টারভাল দা মোশন বিকামস অপোজিট। এই কথা কি সত্যি না? সত্যি। একটা নির্দিষ্ট সময় পর মোশনটা অপোজিট হয়ে যায়। সময় পর অপোজিট। এটা মুখস্থ করার কিছু নাই, এটা তো আমরা জানি। আচ্ছা, তারপর এর মোশনটা সবসময় স্ট্রেট লাইন বরাবর হয়, দা মোশন ইজ অ্যালং আ স্ট্রেট লাইন, এটাও সত্যি কথা। সত্যি কথা। হ্যাঁ। আচ্ছা, তারপর বলা হয়েছে কি আমরা জানি যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। জি স্যার। আচ্ছা, তো এফ সমান সমান আমরা কি জানি? এফ সমান সমান জানি এম এ, তাই না? জি স্যার। এফ সমান সমান যদি এম এ জানি তাহলে এম এ ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। আর এম এর মধ্যে এম তো হচ্ছে কি কনস্ট্যান্ট না? জি। কোন বস্তু ভর তো কনস্ট্যান্ট, তাহলে এম কে আমরা বাদ দিতে পারি। তাহলে এখান থেকে কি আমরা এরকম বলতে পারি না যে a is proportional to displacement, মানে acceleration is proportional to displacement? কারণ আর কি দূরত্বের সাথে সমানুপাতিক, তাই না? জি। আচ্ছা, এরপরে তাতে কি বলছে? acceleration is opposite to স্যার displacement. এম এর মেথডটা স্যার যদি একটু আবার রিপিট করতেন। আচ্ছা, ধরো প্রপোর্শনাল চিহ্ন যখন থাকে তখন ব্যাপারটা হয় এরকম যে ধরো এই পাশে যা আছে আর এই পাশে যা আছে দুইটাই সমানুপাতিক। দুইটাই হচ্ছে সমানুপাতিক, একটা বাড়ার সাথে সাথে আরেকটা বাড়ে। ঠিক আছে, এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, এরকম একটা সম্পর্ক। আর এর সাথে সাথে যা যা থাকে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে থাকে। যেমন ধরো আমি যদি তোমাকে লিখি এরকম যে 5 proportional to 5, মানে 5 is সমান সমান 5 or 5 is proportional to 5 না লিখে লিখি এটা ঠিক আছে। এমন একটা জিনিস যে এমন একটা জিনিস ব্যাপার, সেটা হচ্ছে ধরো তুমি এই পাশে যত বাড়াবা এই পাশে তত বাড়বে। এখন আমি দুই পাশে যদি 2 দিয়ে গুণ করে দিই তখন এই 2 থাকা আর না থাকা একই কথা না? জি স্যার। ঠিক আছে, তো এটা হচ্ছে এমন জিনিস যে ধরো ধরো কোন একটা ক্লাসে ব্যাপারটা হয় এরকম যে একটা ছেলে প্রতিদিনই আসে, একটা ক্লাসে একটা ছেলে প্রতিদিনই আসে, আর বাকিরা কি হয় একদিন আসে আর একদিন আসে না, বা এরকম একটা ব্যাপার থাকে যে শনিবারে ও আসবে রবিবারে ও আসবে, শনিবারে ও আসবে রবিবারে ও আসবে। এখন তুমি যদি ওই ক্লাসে মানে শনিবারে কে কে আসে বা রবিবারে কে কে আসে এই জিনিসটা বের করতে চাও, তাহলে শুরুতে একটা কাজ করলে ভালো হয় না? যারা প্রতিদিন আসে ওদের নামটা বাদ দিয়ে দিলে ওরা তো কমন। এই জন্য যখন তোমরা যে যখন করবা ম্যাথ করবা তখন এই জিনিসগুলো তোমাদের আরো ভালো বুঝতে পারবা যে MA is proportional to -x। তো এখানে m যেহেতু কমন, m হচ্ছে কি ভর, বস্তুর ভর তো আর কম বেশি হইতে পারে না, এটা ডিপেন্ড করবে হচ্ছে এর উপর। a যদি কমে বা বাড়ে তাহলে x হচ্ছে কমবে বা বাড়বে, কিন্তু m এর উপর আসলে এটা কোনো ডিপেন্ড করতেছে না। ঠিক আছে, এই জন্য এক্স্যাক্টলি এমটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এই কারণেই তো। হ্যাঁ, কনস্ট্যান্ট। এই জন্য এটা আমরা বলতে পারি a is proportional to -x, মানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং সেটা অপোজিট। অ্যাক্সিলারেশন ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট।
আচ্ছা, তারপর বলা হলো কি acceleration points towards the main position of the object. Acceleration points towards the main position of the object. Acceleration সব সময় দেখো এই বস্তু মানে এখানে যে acceleration হচ্ছে মানে এইখানে আসার পরে এই বস্তুর acceleration কোন দিকে? ফোর্স কোন দিকে? সামনের দিকে। সামনের ডান দিকে দিকে স্যার। মেইন পজিশনের দিকে, তাই না? জি স্যার আচ্ছা, আবার যখন আমি এই কথা চিন্তা করি, এখানকার কথা চিন্তা করি, তো এইখানকার কথাও যদি আমি চিন্তা করি, এই বস্তুটাকে টেনে আমি এখানে নিয়ে আসি, ও কোন দিকে যাইতে চাবে? তারপরে পিছনের দিকে। ডান দিকে যাবে। তার মানে সবসময় এই মেইন পজিশনে আসতে চায় না? জি স্যার হ্যাঁ এটাই বলা হচ্ছে যে acceleration points towards the main position of the object. acceleration সব সময় কি করবে? মেইন পজিশনের দিকে ওই বস্তুটাকে নিয়ে যেতে চাইবে। অবজেক্টটা নিয়ে যাব। এখন আমাকে বলো যে এইখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো কনফিউশন আছে? নো স্যার। তাহলে আমরা নতুন টপিকে যাইতে পারি? না স্যার আচ্ছা, এখন আমরা কিছু ডেফিনেশন করব। ডেফিনেশনের প্রথম ডেফিনেশন হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশনটা কি? ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এমন একটা পজিশন যে পজিশনে কি হবে? ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে ইজ আ পয়েন্ট, এমন একটা পয়েন্ট। ইকুইলিব্রিয়াম মানে কি? সাম্যাবস্থা, ঠিক আছে? সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা আমাকে বের করে দিছিল জুম থেকে। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এমন একটা পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এমন একটা পয়েন্ট যে পজিশনে অসিলেটিং যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা জিরো রেজাল্টেন্ট ফোর্স ফিল করবে। মানে ওর উপর রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে জিরো। মানে একটা বস্তুকে আমি যদি সেই স্প্রিংকে আমি যদি একটা রেখে দেই, স্প্রিংটাকে যে আমি স্প্রিংটা শুরুতে কি হয়? অসিলেট করে না? অসিলেট করতে করতে একটা জায়গায় এসে থেমে যাবে না? জি স্যার। আচ্ছা, যেখানে এসে স্প্রিংটা থেমে যাবে তার মানে কি ওইখানে ওইটার উপর রেজাল্টেন্ট ফোর্সের মান হচ্ছে কত? জিরো। সেটাকেই বলা হয় কি? সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন, ঠিক আছে? স্যার আরেকবার রিপিট করেন, তো নয়েজ আছে তো এজন্য শোনা যায় না, বেশি নয়েজ আসে বাইক থেকে। আচ্ছা স্যার একটু স্যার ওই যে একজনের স্যার মাইকটা অন, স্যার ওরা একটু বলে দেই যে অফ করতে। হ্যাঁ। সজল রানা ট্রিপুলির ভাই একটু তুমি মাইকটা অফ করো ভাই। আচ্ছা, সজল রানা এখন মাইক অফ আছে। আমি একটা কাজ করি, সিআর কে আমি কো-হোস্ট দিয়ে দেই। হ্যাঁ, তো সিআর মাঝে মাঝে যেটা কাজ করতে পারবে সেটা হচ্ছে ইব্রাহিম তানভীরকে আমি হচ্ছে কো-হোস্ট দিলাম, আর হচ্ছে আরেকজন কে যেন মেহেদি। মেহেদি কই? মেহেদি হাসান না শুধু হাসান? হাসান, শুধু হাসান আর কি। হ্যাঁ, শুধু হাসান স্যার, শুধু হাসান। আচ্ছা, শুধু হাসান সিয়া, তাই না? আচ্ছা, শুধু হাসানকে কো-হোস্ট দিয়ে দিলাম। তো তোমরা এখন যেটা করতে পারবা, কোথাও থেকে যদি নয়েজ আসে তাকে হচ্ছে মিউট করে দিতে পারবা। জি স্যার, ঠিক আছে। ওকে স্যার। অ্যান ইকুইলিব্রিয়াম পজিশন, সাম্য অবস্থা। ইকুইলিব্রিয়াম মানে পজিশন মানে হচ্ছে সাম্য অবস্থা বা সাম্য পজিশন, যেটা ইজ আ পয়েন্ট, এমন একটা পয়েন্ট। কোন পয়েন্টটা? হোয়েন অ্যান অসিলেটিং বডি এক্সপেরিয়েন্সেস জিরো রেজাল্টেন্ট ফোর্স। তখন কোন একটা অসিলেটিং বডি ওই পজিশনটাতে জিরো রেজাল্টেন্ট ফোর্স ফিল করে। মানে ওর উপর কোনো ধরনের ফোর্স নাই, উপরের দিকেও কোনো ফোর্স নাই,
নিচের দিকেও কোনো ফোর্স নাই, এরকম যদি হয় তাহলে সেই পজিশনটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে? জি স্যার। স্যার একটু আবার স্যার। আচ্ছা, ধরো ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এমন একটা পজিশন যে পজিশনে যদি আমি কোনো একটা স্প্রিংকে রাখি, ওই স্প্রিংটা মানে স্থির অবস্থায় থাকবে, সেটা উপরের দিকেও কোনো ফোর্স ফিল করবে না, নিচের দিকেও কোনো ফোর্স ফিল করবে না। দ্যাট মিন্স ওই পজিশনে ওইটার উপর রেজাল্টেন্ট যে ফোর্স, সেই ফোর্সের পরিমাণ বা মান হচ্ছে 0। ঠিক বুঝছি স্যার, মানে ইকুইলিব্রিয়াম অবস্থাটা হচ্ছে মানে সাম্য অবস্থা এরকম কিছু বোঝায় নাকি? হ্যাঁ, যেটা নিয়ে ইকুইলিব্রিয়াম অবস্থা মানেই তো সাম্য অবস্থা, ইকুইলিব্রিয়াম বাংলায় তো সাম্য অবস্থা। জি জি স্যার বুঝছি। দেখো এখানে যেটা বলা হয়েছে যে আমি এই স্প্রিংটাকে যদি চাপ দেই তাহলে স্প্রিংটা এই পর্যন্ত হয়তো চলে আসে, এই পর্যন্ত চলে আসে। আবার এটাকে যদি ছেড়ে দেই অসিলেট করে নিচের এই পর্যন্ত চলে আসে। কিন্তু এরকম অসিলেট করতে করতে একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে না এটা? তো এইটা জি পর্যায়ে স্যার। গিয়ে যেখানে গিয়ে থেমে যায় বা যে পজিশনকে কেন্দ্র করে ও সিলেক্ট করে সেই পজিশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। জি স্যার। মানে স্যার তার নিজের অবস্থায় আসা আর কি। নিজের অবস্থায় আছে, হ্যাঁ। আচ্ছা, অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের বাংলা কি? বিস্তার। বিস্তার জিনিসটা কি? অ্যামপ্লিটিউড হচ্ছে ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন বোথ সাইডস অফ অ্যান অবজেক্ট ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। এই দেখো এইটাকে যখন অসিলেট করতে দিলাম, এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সে উপর দিকে এই পর্যন্ত অসিলেট করে ডিসপ্লেস হয়, আবার নিচের দিকে এই পর্যন্ত ডিসপ্লেস হয়, তাই না? করে এরকম করে অসিলেট করতে থাকে, তাই তো? জি স্যার। বলা জি হয়েছে স্যার। যে অ্যামপ্লিটিউড হচ্ছে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন বোথ সাইডস, যে কোনো দিকে বা দুই দিকে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। মানে একটা বস্তু যখন অসিলেট করে ডান বাম বা উপর নিচ দুই দিকেই তো অসিলেট করে সে, তো ডান বাম বা উপর নিচ যে কোনো দিকে তার যে ম্যাক্সিমাম অসিলেশন বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ যতটুকু সরণ, সেই সর্বোচ্চ সরণকে আমরা কি বলি? অ্যামপ্লিটিউড বা বিস্তার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য কি স্প্রিং এর এক মাথায় বস্তুর ভর ঝুলাতে হবে, এটা কি বাধ্যতামূলক স্যার? স্প্রিং এর ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য বস্তুর ইসে এক মাথায় ভর ঝুলাইতে হবে, এটা বাধ্যতামূলক মানে না। স্যার স্প্রিং এর এক মাথায় বস্তু ঝুলাতে হবে কিনা? ঝুলানোটা বাধ্যতামূলক না, বাট ঝুলাইলে যে জিনিসটা হবে, তুমি যখন স্প্রিং না ঝুলাবা তখন কিন্তু স্প্রিংটা হবে, কি বলে, মেইন পজিশনে থাকবে মনে হয়। না, অসিলেশন হবে না আর কি। স্প্রিংকে রাখো, স্প্রিংটা কিন্তু অসিলেট এমনিতে অসিলেট করতে পারে। আর যদি এটা হার্ড স্প্রিং না হয় তখন কিন্তু ওই স্প্রিংটা টান টান অবস্থায় থাকবে না। জি স্যার। আমার আমার কথাটা বুঝতে পারছো? স্যার না ডিসপ্লেসমেন্ট স্যার, আমাদের ফোর্সের উপর নির্ভর করে না, আমরা যতটা ফোর্স দেব অতটুকু ডিসপ্লেসমেন্ট হবে না? হ্যাঁ, আমরা যতটুকু ফোর্স দিব ঠিক ততটুকু রেস্টোরিং ফোর্স আবার স্প্রিং এর মধ্যেও তৈরি হয়। ঠিক আছে, ততটুকু ফোর্স স্প্রিং এর মধ্যেও তৈরি হয়। তো তুমি বলতেও পারো যে আমরা যতটুকু ফোর্স দিব ততটুকু ডিসপ্লেসমেন্ট হবে। আর আগের জনের কথা যেটা তাহলে কি স্যার ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম নির্ভর করে না? বলো বলো। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করে না স্যার? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের উপর কোনটা? বিস্তারটা। ফোর্স ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফোর্সের উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অবশ্যই ফোর্সের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এর আগে কোশ্চেন যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে কোন একটা মানে স্প্রিং এর মধ্যে কোন একটা বল ঝুলাবো কিনা। ধরো স্প্রিং এর মধ্যে যদি কোনো ফোর্স না দেই তখন কিন্তু স্প্রিংটা মানে কি অবস্থায় থাকবে না, মানে টান টান অবস্থায় থাকবে না, বা স্প্রিংটা হচ্ছে এটাকে কি বলে, স্প্রিংটা স্থির অবস্থায় থাকবে। স্থির অবস্থায় থাকবে না, কিন্তু সেটা কিন্তু নড়ানড়ি করবে। যখন তুমি ওটার মধ্যে একটা ফোর্স দিবা, ফোর্স দেওয়ার পরে ওটা কি হবে, একটা পর্যায়ে গিয়ে ধরো এই যে এখানেও কিন্তু দেখাইছে, এখানে দেখাচ্ছে কি
যে একটা স্প্রিং এর অরিজিনাল আনস্ট্রেইনড লেন্থ হচ্ছে এই পর্যন্ত, মানে এটাকে তুমি চাপ দাও, চাপ দিলে সেটা এই পর্যায়ে থাকবে। তো তখন যদি তুমি এটার উপর একটা বল দাও তখন কি হবে, সেই স্প্রিংটা মানে অসিলেট করে একটা স্বাভাবিক অবস্থানে থাকবে। তো এরপরে তুমি যদি এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করো, মানে এটাকে নিচের দিকে টান দাও বা উপরের দিকে প্রেসার দাও, তখন এটা কি করবে, এইভাবে এইভাবে অসিলেট করতে থাকবে। এবং এইরকম অসিলেট করতে করতে একটা পর্যায়ে গিয়ে যখন থেমে যাবে বা যেটাকে কেন্দ্র করে অসিলেট করতেছে সেটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন। স্যার বলটা ব্যবহার করা তো আমার সে বাধ্যতামূলক, কারণ যদি বল ব্যবহার করা না হয় তাহলে তো স্প্রিংটা যখন ভিতরের দিকে যাবে বের হবে তখন তো এটা দিকটা একটু এদিক ওদিক হতে পারে। এদিক ওদিক কারণ হ্যাঁ, এদিক ওদিক। বল, সেজন্য তো বল তো দরকার, বল তো এটা একটু স্ট্রিক দিতেছে, নির্দিষ্ট দিকে দিতেছে। আচ্ছা, অ্যামপ্লিটিউড জিনিসটা হচ্ছে কি, অ্যামপ্লিটিউড জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এই যে আমরা যখন স্প্রিংটাকে অসিলেট করাই তখন স্প্রিংটা সর্বোচ্চ কতটুকু সরণ হয় সেটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। এটা বোথ সাইড, যে কোনো সাইডে হতে পারে ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। তো অ্যামপ্লিটিউড দুই ধরনের হতে পারে। অ্যামপ্লিটিউডের একক হচ্ছে এসআই, একক হচ্ছে মিটার। অ্যামপ্লিটিউডের এসআই একক হচ্ছে মিটার। দুই ধরনের অ্যামপ্লিটিউড হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। লিনিয়ার অ্যামপ্লিটিউড হচ্ছে এই ক্ষেত্রে মানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার লিনিয়ার অ্যামপ্লিটিউড। কিন্তু কোনো একটা বস্তু যদি কৌণিক পথে চলে তখন তার মধ্যে যে অ্যামপ্লিটিউড তৈরি হবে সেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। মানে যদি সরল রৈখিক পথে চলে তখন অ্যামপ্লিটিউডটা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড, আর যদি কৌণিক পথে চলে বা অ্যাঙ্গুলার মোশন থাকে তখন যে অ্যামপ্লিটিউড তৈরি হবে সেটা হবে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। মানে স্যার একটা হচ্ছে লাইন বরাবর আর একটা হচ্ছে কৌণিক বরাবর। হ্যাঁ, কৌণিক পথে বরাবর। আচ্ছা, এরপর হচ্ছে কি কমপ্লিট অসিলেশন, পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন জিনিসটা কি? আচ্ছা, বলা হচ্ছে an oscillation is said to be complete, একটা অসিলেশনকে তখনই কমপ্লিট বলা হবে if vibrating or oscillating body starting from a point returns to the same point at along the same direction. একটা অসিলেশনকে তখনই কমপ্লিট বলা হবে যখন ভাইব্রেটিং অবজেক্ট সেটা যে পয়েন্ট থেকে স্টার্ট করবে ঠিক সেম পয়েন্টে ফেরত আসবে, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি সেম ডিরেকশনে হইতে হবে, অ্যালং দ্য সেম ডিরেকশন, এই কথাটা হইতে হবে। দেখো যে এখানে একটা অবজেক্ট আমি ধরে নিলাম এ থেকে সে যাত্রা শুরু করলো, এ থেকে বি এ গেল, তার ডিরেকশন হচ্ছে এ থেকে সি এর দিকে। আবার সি থেকে যখন এ তে আসবে, আসার পরে যখন সে আবার উল্টা দিকে যাইতে নিবে তখন তার সেম ডিরেকশন হয়ে যাবে না? জি স্যার, সেম ডিরেকশন হয়ে জি যাবে। স্যার। ডিরেকশন হবে, তার মানে কি সে এ পজিশনে আসার পরে তার হচ্ছে পূর্ণ স্পন্দন কমপ্লিট হয়েছে। এটা খুব সহজে আমরা বুঝতে পারি। আবার আমরা যদি চিন্তা করি সি থেকে একটা অবজেক্ট যাত্রা শুরু করলো, তার ডিরেকশন সি থেকে এ এর দিকে, সে যখন আবার ব্যাক করবে তখন এ থেকে আবার সিতে চলে যাবে। হ্যাঁ, যখন সি থেকে আবার ব্যাক করে সি তে চলে আসবে তখন কিন্তু তার ডিরেকশন আবার এর দিকে, তার মানে কি সেম ডিরেকশন হয়ে গেছে। তার মানে সি থেকে এ আবার এ থেকে সি হইলে একটা ফুল অসিলেশন কমপ্লিট হবে। এটা আমরা বুঝতে পারি খুব সহজেই। কিন্তু যদি ব্যাপারটা হয় এইরকম যে কোন একটা অবজেক্ট বি থেকে যাত্রা শুরু করে সি পর্যন্ত গেছে, আবার সি থেকে যাত্রা শুরু করে বি পর্যন্ত আসছে, তখন কি তার পূর্ণ কম্পন হবে? না স্যার। পূর্ণ কম্পন কিন্তু হবে না। কেন হবে? অর্ধেক হবে, কারণ তার ডিরেকশন কিন্তু তখন উল্টা, তাই না? জি স্যার। জি স্যার। ডিরেকশন উল্টা। তখন তাকে কি করতে হবে, এ পর্যন্ত যাইতে হবে, গিয়ে আবার বি পর্যন্ত আসতে হবে। যদি আসে তখন তার হচ্ছে একটা ফুল একটা অসিলেশন বা ফুল একটা কম্পন বা স্পন্দন সম্পন্ন হবে। স্যার নরমালি সবকিছুতে তো স্যার পূর্ণ স্পন্দনই হয় স্যার, অর্ধেক স্পন্দন এটা তো মানে অস্বাভাবিক। অর্ধেক স্পন্দন কি পসিবল কিনা? না, অর্ধেক স্পন্দন পসিবল হইতে পারে না, নরমালি স্বাভাবিকভাবে হয় না। কিন্তু ধরো এটা কেমন হয় যে ধরো তোমাকে কোন একটা জায়গায় এই অসিলেশনটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, তুমি হচ্ছে অর্ধেক জায়গা থেকে গোনা শুরু করলা, এই পর্যন্ত আসলো সেটাকে 1 ধরলাম, আবার এখানে আসলো সেটাকে 2 ধরলাম। মানে এটা হচ্ছে আমরা নিজেরা ভুল করতে পারি। তোমাকে আমি বললাম যে এখানে তোমাদের ফিজিক্সের বিভিন্ন এক্সপেরিমেন্টে
টাইম পিরিয়ড বের করতে হবে। টাইম পিরিয়ড বের করতে হবে, সময়কাল হ্যাঁ সময়কাল বের করতে হবে, হ্যাঁ পর্যায়কাল বের করতে হবে। তো এই পর্যায়কাল বের করার সময় তুমি ধরো মানে অর্ধেক হইলো সেটাকেই ফুল স্পন্দন মনে করে টাইম বের করা শুরু করলাম, তখন কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? স্যার আচ্ছা, এরপর হচ্ছে টাইম পিরিয়ড। আমরা এই যে টাইম পিরিয়ডে চলে আসলাম, বা পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা কি, যে এই যে এখানে একটা কমপ্লিট অসিলেশন যে হইলো, একটা কমপ্লিট অসিলেশন হইতে আমার কতটুকু টাইম লাগছে, একটা কমপ্লিট অসিলেশন হতে আমার যতটুকু টাইম লাগছে সেটাই হচ্ছে আমার টাইম পিরিয়ড। একটা কমপ্লিট অসিলেশন হতে আমার যে পরিমাণ সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। Time period is defined as the time required for one complete oscillation or vibration. একটা কমপ্লিট স্পন্দন বা একটা কমপ্লিট কম্পন সম্পন্ন হইতে আমার যে পরিমাণ সময় দরকার হবে সেটাই হচ্ছে আমার পর্যায়কাল বা টাইম পিরিয়ড। যদি if t is the time period for completing n oscillations, then t is equal to t by n. এখানে যে এখানে একটু ভুল আছে, এই টিটা হবে ছোট টি, ঠিক আছে, এই টিটা ছোট টি হবে। ঠিক আছে, এই টিটা এরকম ছোট টি হবে। হ্যাঁ, যদি 10টা অসিলেশন শেষ হইতে আমার 50 সেকেন্ড সময় লাগে, তাহলে টাইম পিরিয়ড কত হবে? 10টার জন্য কত? 10টার জন্য 50 সেকেন্ড সময় লাগছে, তাহলে 5 সেকেন্ড 50 ডিভাইডেড বাই 5 সেকেন্ড স্যার 5 সেকেন্ড স্যার। তো অনেক সময় যেটা হয় যে একটা অসিলেশনের সময় আসলে বের করা যায় না, কারণ একটা অসিলেশনের সময় বের করতে অনেক সময় কম লাগে, মানে অনেক অল্প সময় লাগে, যার কারণে একটা বের করতে গেলে হিসাবে সমস্যা হয়। তো এই জন্য যেটা করতে হয়, মানে বেশি পরিমাণ অসিলেশন বের করতে হয়, মানে 10টা 20টা বা 50টা অসিলেশনের সময় বের করে সেটা সেই টাইমকে অতগুলা অসিলেশন দিয়ে ভাগ করলে একটা টাইম পিরিয়ড বের হয়ে আসে। ওকে, তাহলে আমরা অসিলেশন জিনিসটা দেখলাম। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি এফ বা কম্পাঙ্ক is the number of complete oscillations that take place in 1 second. বলতেছে এক সেকেন্ডে কতগুলা কমপ্লিট অসিলেশন হচ্ছে, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। আমরা দেখছিলাম কি যে অনেক সময় কি হয়, অনেক সময় হয় যে টি সময়ে nটা অসিলেশন হয়েছে, তাহলে এক সময়ে কয়টা অসিলেশন হবে? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার n এর ফুল মিনিংটা কি স্যার? t = t / n। আচ্ছা, n হচ্ছে তোমার কতগুলা অসিলেশন হইলো, তো 10টা নাম্বার নাকি 10টা অসিলেশন হইলে n হচ্ছে 10। মানে ফ্রিকোয়েন্সি আর কি স্যার এন? না না, ফ্রিকোয়েন্সি n না, নাম্বার। এই nটা হচ্ছে নাম্বার অফ অসিলেশনস, মানে কতগুলা অসিলেশন হইছে, এই বড় nটা। আর এখানে ছোট n দিয়ে যেটা প্রকাশ করতেছে সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। সরি স্যার আরেকবার। আচ্ছা, বড় n এটা হচ্ছে তোমার কতগুলা অসিলেশন হইছে, মানে কতগুলা কমপ্লিট অসিলেশন হইছে, এটা হচ্ছে বড় n। আর ছোট n টা হচ্ছে, স্যার হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছ তোমরা? আপনি ভিডিও অফ করে কথা বলেন। হ্যাঁ, বড় এনটা হচ্ছে আমার নাম্বার অফ অসিলেশন, আমার কতগুলা অসিলেশন হয়েছে সেটা হচ্ছে বড় এন। আর ছোট এনটার কথা তোমরা বাদ দাও, ছোট এন কে ধরো এফ, আমরা ছোট এন না ধরি।
ফ্রিকোয়েন্সিকে আমরা এফ হিসেবে কনসিডার করি। ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, এফ হচ্ছে ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস দ্যাট টেক প্লেস ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে আমার যতগুলো অসিলেশন কমপ্লিট হয় সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝছি। জি স্যার। জি স্যার। এমন হতে পারে 1 সেকেন্ডে আমার 10টা অসিলেশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে আমার 10। আবার এমন হতে পারে একটা অসিলেশন হইতে আমার 10 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে আমার হবে কত? 1/10। 1/10। ঠিক আছে? যেমন ধরো পৃথিবী সূর্যের চারদিকে একটা কমপ্লিট অসিলেশন হতে কত সময় লাগে? 1 বছর, 1 365 বছর দিন। লাগে, 365 দিন লাগে। তাহলে কি হবে? 365 দিনে একটা অসিলেশন হয়। ঠিক আছে? রাইট। তাহলে 1 সেকেন্ডে কতগুলো হবে? 365 এই টাইপের নাকি? তাহলে 1/365, তাই না? 365 জি স্যার। আচ্ছা, আর 1/365 না, আরো বেশি হবে। এই তো 1/365 into 24 হ্যাঁ, into ইনটু অনেক কিছু। 3600 আর কি। হ্যাঁ হ্যাঁ, 36 হবে। আবার এইরকম হইতে পারে যে কোন একটা স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। অসিলেশন তো স্যার স্পন্দন, তাহলে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরা এটাকেও কি স্পন্দন বলা যাবে? এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, হয় না? পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, একবার ঘুরে আসে। আচ্ছা স্যার। জি আচ্ছা স্যার। তো আবার অনেক ক্ষেত্রে কি হবে, যেমন হচ্ছে টিউনিং ফর্ক, কিছু কিছু টিউনিং ফর্ক আছে, সেগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে 512 হার্টজ। এর মানে কি? এটা হচ্ছে 1 সেকেন্ডে 512 বার কম্পিত হয়। তো তোমাদেরকে একটু দেখাই যে এরকম ঘটনা কি আসলে পসিবল কিনা, যে 1 সেকেন্ডে 512 বার কিভাবে কম্পিত হতে পারে। আমি তোমাদেরকে একটা গ্লাস দেখাবো। হ্যাঁ, একটা ছোট গ্লাস দেখাবো। মানে এখানে আসলে রেজোনেন্সের একটা জিনিস দেখাই, তো সেটা আমি পরে এক সময় ক্লাসে দেখাবো, আজকে সময় নাই। আজকে জাস্ট তোমাদেরকে দেখাবো যে মানে সত্যি সত্যি এরকম হওয়া পসিবল কিনা। এই এখান থেকে back and forth 337 times a second, the same rate as the sound waves. বুঝতে পারলা যে অসিলেশন কিভাবে হয়? জি স্যার। স্যার এটা তো উইদাউট ফোর্স স্যার, ফোর্স তো কিছু দেখাচ্ছে না, তারপরে কিভাবে সম্ভব না স্যার? না, এটা হচ্ছে সাউন্ড ফোর্স দিচ্ছে। এটা জিনিসটা হচ্ছে কি, ওই যে ওয়াইন গ্লাস আছে না, অনেক সময় কোনো দেখছো যে অপেরা গান গাইছে, আশেপাশে গ্লাস টাস ভেঙে গেছে। স্যার দেখছি, আমি ভিডিও দেখছি স্যার। এটা হচ্ছে ওইরকম ঘটনা। স্যার বিশেষ করে সাউন্ড বক্স কিংবা সাবউফার গুলোতে তো মেবি হার্জের ব্যাপারটাই বেশি আছে। What felt like the whole goblet vibrating is actually the rim bending back and forth 337 times a second, the same rate as the sound waves. If I draw in the sound waves, you can see what's happening. One wave comes out of the speaker and pushes the side of the wine glass. It bounces back just when another sound wave pushes it again. If the timing or frequency of the sound waves is exactly right, the motion will build until the glass breaks. ওরে আল্লাহ রে, ভেঙে গেছে। তো এখানে যে জিনিসটা দেখাইছে যে সাউন্ডের মাধ্যমে, মানে কথার মাধ্যমে বা সাউন্ড ওয়েভের মাধ্যমে গ্লাস ভেঙে ফেলা সম্ভব। তোমরাও পারবা। এই দেখো শুরুর দিকে অনেকে ভাঙে। আল্লাহ। Waves from a punch can do damage to the human body. Now we're going to tolerate 10,000 frames per second to see how. ঠিক আছে, এটা যে কোনো মানুষের পক্ষে করা পসিবল, কিন্তু তোমরা কিন্তু এটা করতে যাও না। হ্যাঁ, একটা নির্দিষ্ট মাত্রার কম সাউন্ড যদি তুমি তৈরি করতে পারো মুখ দিয়ে, তাহলে যে কোনো গ্লাসের গ্লাস ভেঙে যেতে পারে, ওয়াইন গ্লাস। আচ্ছা আচ্ছা, সো ফ্রিকোয়েন্সি হচ্ছে এমন, ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস দ্যাট টেক প্লেস ইন 1 সেকেন্ড। ইজ দ্য একক
আচ্ছা, ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ ইজ ইকুয়াল টু 1/t বা 1 টাইম পিরিয়ড। আচ্ছা, তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে আজকে? জি স্যার। স্যার 11টা থেকে ক্লাস আছে স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ফ্রিকোয়েন্সিকে আমরা 1/t দ্বারা প্রকাশ করছি, এখানে মানে একটু বিষয়টা কনফিউজ হয়ে যেতেছে। এর আগে আমরা যে সময় পর্যায়কাল করছিলাম স্যার, পর্যায়কাল এভাবে নির্ণয় করছি আর কি, টাইম পিরিয়ডটা মানে আমরা কি মানে 1/ফ্রিকোয়েন্সি আর কি, এফ এর মানটা মানে উপরে 1 থাকতো, নিচে এফ এর মানটা বসাইয়ে ভাগ দিলে আমরা ইয়াটা পাইতাম আর কি, পর্যায়কাল পাইতাম এভাবে মানে যখন কি হচ্ছে তোমার পর্যায়কাল? টি সেকেন্ডে কমপ্লিট হয় একটা অসিলেশন, তাই তো? জি জি। তাহলে 1 সেকেন্ডে কয়টা অসিলেশন কমপ্লিট হবে? 1/t আর কি। হ্যাঁ তাহলে সেটা কি হবে? সেটাই তো কম্পাঙ্ক, তাই না? জি জি তাহলে জি স্যার। 1/t, তাই না? জি স্যার। ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। স্যার ছোট হাতের এনটা স্যার। না, ছোট হাতের n হচ্ছে, ছোট হাতের n দিয়েও হচ্ছে কম্পাঙ্ক মিন করা যায়, কিন্তু তোমাদের কনফিউশন হচ্ছে বলে ওটা আমরা বাদ দিলাম। ছোট হাতের n আমরা ইউজ করব না, তোমরা কম্পাঙ্ক ইউজ করবা হচ্ছে f দ্বারা। কিন্তু অনেক বইতে ছোট হাতের n দেওয়াও কম্পাঙ্ক ইউজ করে। আচ্ছা, তাহলে তোমাদের যেহেতু ক্লাস আছে আমরা আজকে এখানেই রাখি, হ্যাঁ?